আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডক্টর প্লাস মানে একটাই কথা বলি, সুস্থ এবং সুন্দর জীবনের সাথী হয়ে সবসময় যে রয়েছে সেটা ডক্টর প্লাস, একটাই মাত্র নাম। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনাদের কথা ভেবে, যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকতে পারেন জীবনে। এবং সুন্দর একটা জীবনে চলার পথে সবার থেকে বড় যে বিষয়টি আগে এসে দাঁড়ায়, সুস্বাস্থ্য। সুতরাং বিভিন্ন রোগ ব্যাধি সংক্রান্ত নানা বিষয়ে আমরা আলোচনা করি, এক এক দিন বিশেষ বিষয়কে সঙ্গে করে আমরা এগিয়ে চলি। আজকে যেমন একটা বিশেষ বিষয় তো রয়েছে, ভীষণ কমন টার্ম আপনারা শুনে থাকবেন, প্রত্যেকে শুনেছেন, যে রিউম্যাটয়েড আর্থারাইটিস। এই বিষয়ে আমরা বিশদে জানবো। আমরা অনেক সময় মনে করি অনেক কিছু হয়তো জানি, কিন্তু অনেক কিছু জানার মধ্যেও অজানা হয়ে থেকে যায়। বিশদে জানাতে পারেন আমাদের এই বিষয়গুলো একজন এক্সপার্ট ফিজিশিয়ান। আজকেও এমনই একজন স্টুডিও থেকে সরাসরি উপস্থিত রয়েছেন, MS অর্থোপেডিক ডক্টর পিনাকি রয়। প্রথমেই ডক্টর, অনেক স্বাগত আপনাকে। নমস্কার। সেই সঙ্গে যারা ওপারে আপনারা রয়েছেন, আপনাদের বলি সরাসরি কথা বলার নম্বরে আপনারা অবশ্যই ফোন করতে পারেন। সম্পূর্ণ লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনাদেরও হয়তো এরকম ব্যথা জ্বালা নিয়ে অনেক সমস্যা নিয়ে আপনারা রয়েছেন, অবশ্যই ফোন করতে পারেন। প্রথমেই যে বিষয়টা মনে হয়, ব্যথাটা এখন মানুষের জীবনের নিত্যসঙ্গী। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দেখা যাচ্ছে ব্যথা নিয়ে তারা কষ্ট পাচ্ছেন। এই যে বিভিন্ন গাঁটের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা, গাঁটের ব্যথা, সেটাকেই কি আমরা রিউম্যাটয়েড আর্থারাইটিস বলতে পারি, আর্থারাইটিস, নাকি এটা আলাদা, অন্যান্য গাঁটের ব্যথা থেকে একটু আলাদা? পার্থক্যটা কোথায়? হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস তো অবশ্যই আলাদা সব, মানে অন্যান্য ডিজিজের থেকে। কারণ ওর একটা চিরাচরিত একটা প্যাটার্ন আছে, যেটা ইজ ইউনিক ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস। সো রিউমাটয়েড আর্থ্রাইটিস যখনই আমরা পেশেন্টদের পাই, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, তারা আগেই কমপ্লেন করবে যে মর্নিং স্টিফনেস, যে ঘুম থেকে উঠে আমার আঙ্গুলের বিভিন্ন জয়েন্টে গাঁটে ব্যথা হচ্ছে। এবং প্রথমে হচ্ছে মানে পেন ইন স্মল জয়েন্টস। লার্জ জয়েন্টস মানে হার্ট টু কোমর, হিপ জয়েন্ট, এগুলো নট দ্যাট কমনলি অ্যাফেক্টেড ইন রুমাটয়েড আর্থ্রাইটিস। বাট হ্যাঁ, অ্যাফেক্টেড হতেই পারে, বাট মোস্ট মানে যেটা সবচেয়ে আগে অ্যাফেক্টেড হয় সেটা হচ্ছে আমাদের হাতের জয়েন্টসগুলো। যে আঙ্গুলে গাঁটে আমার ব্যথা হচ্ছে, আমি আঙ্গুল সোজা করতে পারছি না, ঘুম থেকে উঠলে আমার আঙ্গুল স্টিফ হয়ে যাচ্ছে, এবং আঙ্গুল কিছুক্ষণ কাজ করার সাথে সাথে আস্তে আস্তে আমার আঙ্গুলগুলো আস্তে আস্তে সচল হচ্ছে। যত আমি কাজ করছি তত আমার আঙ্গুলগুলো সচল আবার হয়ে উঠছে। যদি কিছুক্ষণ আমি রেস্ট নিই বা বসে থাকি, তখন কিন্তু আমার আঙ্গুলের ব্যথা ফোলা আবার কিন্তু সেই ফিরে আসছে। মানে যখন কন্টিনিউ কোনো প্রসেসে থাকছে, হাত পা চালনার মধ্যে থাকছে, তখন কমে যাচ্ছে, একদমই তাই। তো দিস ইজ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক সাইন দ্যাট ইট ইজ এ ইনফ্লামেটারি ডিজিজ। মানে অন্যান্য যে কোনো ডিজিজ যেগুলো হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ, যেগুলো অস্টিওআর্থ্রাইটিস বলুন, বা মানে যেগুলো অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট হোক, বা স্পন্ডেলাইটিস হোক, বা যেগুলোই হোক, সেগুলো মোর ইজ অন, মানে ব্যথা ডিক্রিজেস অন রেস্ট। যত পেশেন্ট রেস্ট নেবে, যত অ্যাক্টিভিটি কমিয়ে দেবে, তত তার পেন কিন্তু কমে যাবে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এমনই একটা ডিজিজ যার যত তার রেস্ট নেবে পেশেন্ট, তার কিন্তু হাতের ব্যথা, যন্ত্রণা এবং সমস্ত কিছু ইনফ্লামেশন আরও বাড়বে। আচ্ছা, যত মুভমেন্ট সাথে সাথে আমাদের হাতের যে সাইনোভিয়াল জয়েন্টসের আশেপাশে যে সাইনোভিয়াল ফ্লুইড, তার যত সার্কুলেশন হবে, তত কিন্তু ওয়াশ আউট হবে যে মানে যেটা অ্যান্টিবডি কমপ্লেক্সেস যেগুলো ডিপোজিট হয় আমাদের ইয়েতে, বিকজ ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ, সেটা আস্তে আস্তে ওয়াশ আউট হয়, যার জন্য আমাদের হাতের কিন্তু ইনফ্লামেশন, পেন আস্তে আস্তে কমতে থাকে। আরও বেশ কিছু জানার রয়েছে, তবে একজন এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছেন। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন, ওই কোমরে ব্যথার সম্বন্ধে, এটা কি আমি
সার্জারি করেছি 4 জন্য, মানে অনেক আগে ব্যথাটা আপনি ছিল। আপনি কোথা থেকে কে বলছেন বলুন, তারপরে সমস্যাটা শুনবো। আমি পালপাড়ার নদীর শেষে বুলফিল্ডা দিব। এবার বলুন কি সমস্যা। সমস্যা হচ্ছে এখন আমার একটা সার্জারি হয়েছে 1 মাস 12 দিন। আচ্ছা। হ্যাঁ, ওটা ইউট্রাসের টিউমার ছিল। হুম। তো সেইটা হয়েছে 1 মাস 12 দিন। আর তার আগেও পেন ছিল, মাজাতে ব্যথার সমস্যা ছিল, উঠতে বসতে খুব কষ্ট হচ্ছিল। হুম। তা এই যে সার্জারিটা হওয়ার পরে কোমরের ব্যথাটা খুব বেড়েছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে, হাঁটু ব্যথাও হয়েছে, নইলেন তা না। মাঝখানে ভিটামিন ডি কি খেয়েছিলাম, তা একটু কম। এটা কোমরের ব্যথাটা কিসের জন্য? আচ্ছা, আচ্ছা, কি বলবেন ডক্টর? কোমরে ব্যথা তো প্রথম কথা কি আপনার কি স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল, বা এটা একটা জিনিস, মানে আমাদের যদি ইউট্রাসে অপারেশন জেনারেলি হতে পারে যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়। তো স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় অনেক সময় নিডল ফোটানো হয় স্পাইনে, তো সেখান থেকে একটা কোমরের ব্যথা হতে পারে। তারপরেও অনেক সময় আমাদের যেহেতু অপারেশনে একটা বড় সার্জারি হওয়ার পরে মানে অনেক দিন বেড রেস্টে থাকতে হয়, তো আমাদের পশ্চারের জন্য কিন্তু একটা আমাদের কোমরে ব্যথা হয়। তো একজন কেউ যদি দীর্ঘদিন শুয়ে থাকে তার কিন্তু কোমরে ব্যথা হতে মানে বাধ্য। তো বিভিন্ন কারণ আছে কোমরে ব্যথা হওয়ার। আচ্ছা, আপনার যখন অপারেশন হয়েছে আপনাকে কি শিরদাঁড়ায় কোনো ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়েছিল? আছেন আপনি? আচ্ছা, হয়তো কোনো কারণে নেই। তো আমার মানে যেটা এরকম নানা কারণগুলো রয়েছে যে কারণে Exactly. ব্যথা আসতে পারে বলছেন। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় যে ওটা আগে খতিয়ে দেখার দরকার, যে যদি কোমরে ব্যথা মানে কোনো স্পাইনাল অ্যানাস্থেসিয়া নাও দেওয়া হয়, তাহলে একটা কোমরের একটা এক্সরে করে দেখে নেওয়া উচিত যে কোনো লাম্বার স্পন্ডিলাইসিস বা এই ধরনের কিছু হচ্ছে কি না। এবং পশ্চার কারেকশন সেটা সবচেয়ে দরকার, যে সারাদিন যদি কেউ আমার একটা ইউট্রাসে অপারেশন হলেই আমাকে যদি অনেক দিন রেস্টে থাকতে হয়, তাহলে কিন্তু আমার পশ্চারের জন্য আমার একটা কোমরে ব্যথা হতে পারে। তো আপনাকে আস্তে আস্তে এক্সারসাইজে মানে নর্মাল লাইফে যে আস্তে আস্তে আপনি ফিরে আসবেন, এবং আপনার এক্সারসাইজগুলো যখনই আপনি করা শুরু করবেন, তখন কিন্তু দেখবেন কোমরের ব্যথা আস্তে আস্তে অনেকটাই কিন্তু কমে এসছে। আচ্ছা, আমরা বিষয়ে আসি। আজকে রিউম্যাটয়েড আর্থারাইটিস আমাদের বিষয়। কোন বয়সে বেসিক্যালি এটা বেশি দেখা যায়? আর এটা মানে এখন যেমন দেখা যাচ্ছে যে এখন বয়স কিন্তু মানছে না কোনো রোগ ব্যাধি, যে কোনো সময় যে কোনো মানুষের হতে পারে। তো রিউম্যাটয়েড আর্থারাইটিস কোন বয়সে বেশি হচ্ছে, কারণটাই বাকি কেন হচ্ছে? রিউমাটয়েড আর্থারাইটিস ইজ মোর কমন ইন ইয়াং, মানে ফিমেলসদের হয় প্রথম কথা, ফিমেলসদের মোর কমন। অলসো মেলদেরও হয়, কিন্তু মেলদের মানে ইটস রেয়ার, বাট ফিমেলসদের হয়। এবং ইয়াং ফিমেল বা মিডল এজ ফিমেলদের, ইয়াং ফিমেলদেরও হতে পারে এবং মিডল এজ ফিমেলদেরও হয়। তো মোস্ট কমন ইন ইয়াং অ্যান্ড মিডল এজ ফিমেল। এটা কিন্তু ওল্ড এজ গ্রুপে হঠাৎ করে রিউমাটয়েড আর্থারাইটিস মানে ধরা পড়লো, এটা কিন্তু লেস লাইকলি। আচ্ছা। তো এই মোটামুটি এজ গ্রুপ, যে মোটামুটি আমার 25 বা 28 এরকম বয়সের পর থেকে হঠাৎ করে আমার হাতের বিভিন্ন জয়েন্টের স্টিফনেস এবং পেন which aggravates on rest and decreases on মানে মোশন অ্যান্ড অ্যাক্টিভিটি, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা আগেই ভাবতে হবে। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি ইফ ইট রিমেন্স আনট্রিটেড, এটা কিন্তু হাতের বিশেষ করে বিকজ ইট অ্যাফেক্টস দ্য স্মল জয়েন্টস অফ দ্য বডি, হাতের কিন্তু একটা বিভিন্ন ডিফর্মিং মানে হাতের অ্যাবনর্মালিটি তৈরি করে, যেরকম সোয়ান নেক ডিফর্মিটি, বুটোনিয়র ডিফর্মিটি, জেড ডিফর্মিটি, এগুলো বিভিন্ন হাত মানে আমাদের আঙ্গুলগুলো আস্তে আস্তে বেঁকে যেতে থাকে। একটা ফোন রয়েছে। একদম। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, পায়ের গোড়ালিতে। কোথা থেকে কে বলছেন? আপনি কে বলছেন, কোথা থেকে? আমি স্বপন কুমার মন্ডল বলছি, মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, এবার বলুন কি সমস্যা? আমার ম্যাডাম পায়ের গোড়ালিতে ভীষণ, ডান পায়ের গোড়ালিতে এত কথা চলতে পারা যায় না, চলতে গেলে ভীষণ লাগে, যন্ত্রণা হয় ভীষণ। কতদিন থেকে হচ্ছে? এটা হচ্ছে ম্যাডাম 1 বছরের বেশি হয়ে গেল। ব্যায়াম করতে কিন্তু কোনো অবস্থায় কমছে না। অনেক ডাক্তার দেখিয়েছি, ওরা বলছে হাড্ডি বেড়েছে। আমি জানি না পায়ের হাড্ডি বাড়ে কিনা। আচ্ছা, কি বলবেন? হিল পেনের 2-3টে কারণ হয়। একটা কারণ হচ্ছে যেটা ক্যালকেনিয়াল স্পার,
যেটা উনি বলছিল যে পায়ের গোড়ালির হাড় বেড়েছে, তো ওটা একটা কারণ যে ক্যালকেনিয়াল স্পার হলে অনেক সময় মানে বয়সের সাথে সাথে ক্যালকেনিয়াল স্পার হয়ে তার সেখান থেকে একটা পেন হয়। আরেকটা পেন হচ্ছে যে আমাদের ফ্ল্যাট ফুট থাকলেও কিন্তু আমাদের প্লান্টার ফাসাইটিস যেটা আমরা বলি, প্লান্টার ফাসাইটিসের থেকেও কিন্তু একটা আমাদের হিল পেন হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইগুলো যদি হয় মানে ফ্ল্যাট ফুট এবং মানে প্লান্টার ফাসাইটিস যদি হয়, তাহলে কিন্তু আমাদের আগে রুল আউট করতে হবে যে পেশেন্টের থাইরয়েড আছে কিনা, মানে হাইপোথাইরয়েডিজম আছে কিনা, বা পেশেন্ট ডায়াবেটিক কিনা। তো এইগুলো কিন্তু আগে রুল আউট করা আগে দরকার, কারণ যদি হাইপোথাইরয়েডিজমে এনথেসাইটিস মানে যে জায়গায় আমাদের লিগামেন্ট বা মাসেলের ইনসারশন হচ্ছে সেইখানে কিন্তু পেন হওয়ার এবং ইনফ্লামেশন হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবং যে কোনো সফট টিস্যু সোয়েলিং এগুলো কিন্তু মোর কমন ইন হাইপোথাইরয়েড মানে থাইরয়েডের প্রবলেম থাকলে। তো আপনার যদি এরকম একটা হিল পেন অনেক দিন ধরে, প্রথম কথা তো আপনি একটা সফট সিলিকন সোল ব্যবহার করতে পারেন, পাটা গরম জলে ডোবানো, এবং তার সাথে সাথে অনেক মেডিকেশান আছে যেগুলো খেলে অনেকটাই কিছুদিনই যেন রিলিফ তো পাওয়াই যায়। কিন্তু যেটা দরকার হচ্ছে যে আন্ডারলাইন কজ যে কিসের জন্য এটা হিল পেনটা হচ্ছে সেটাও একবার খতিয়ে দেখা দরকার। একটু ব্লাড টেস্টগুলো করে নিলে খুব ভালো হয়। মানে প্রথমে আগে কারণটাকে খুঁজে বার করতে হবে যে কেন ওনার ব্যথা হচ্ছে। উনি অবশ্য বললেন অনেক ডক্টর দেখিয়েছেন, এক্সারসাইজ করে ওনার ব্যথা কমছে না। তো আপনাকে বলি যে ফোন করেছিলেন এবং যারা ওপারে রয়েছেন তারা মনে করছেন আজকে এই অনুষ্ঠানে কন্ট্যাক্ট করতে চাইছেন কিংবা মনে করছেন ডক্টরের কাছে কনসালটেশন নিতে চাইছেন, টিভি স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, দেখুন হেল্পলাইন নাম্বার ইয়েলো স্ট্রিপে যে নাম্বারটা যাচ্ছে এখানে দুটো ফোন নাম্বার রয়েছে। সেই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিন ডক্টরকে কবে কিভাবে কোথায় এলে দেখাতে পারবেন এবং তার কাছ থেকে কনসালটেশন নিতে পারবেন। দেখুন সঠিক একটা আইডেন্টিফিকেশন বিশেষ করে প্রয়োজন হয়, কিছু ইনভেস্টিগেশনস দরকার এবং তার জন্য একজন দক্ষ চিকিৎসক কিন্তু প্রয়োজন, কারণ একজন সুদক্ষ চিকিৎসক পারে আমাদের একটা সুস্থ সুন্দর জীবন দিতে। আর সে কারণেই অবশ্যই বলছি হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন আপনারা। আর আমাদের এই অনুষ্ঠান লাইভ দেখছেন, পরেও কিন্তু থাকছে ইউটিউবে একইভাবে, সেই ইউটিউবে গিয়ে সেখান থেকেও ফোন নাম্বার কালেক্ট করতে পারেন ডক্টর কবে কোথায় চেম্বার করছে জানার জন্য। ডক্টর, সব থেকে যেটা বড় বিষয়, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, অথচ অনেক কিছুর আমরা কারণ বুঝতেই পারি না। যে বিষয়টা বলছিলেন যে দীর্ঘদিন রিউমেটয়েড আর্থারাইটিস যদি ট্রিটমেন্ট না করা হয় ডিফর্মিটি চলে আসে নানা রকম, কিন্তু একটা মানুষের যে রিউমেটয়েড আর্থারাইটিসই হচ্ছে, যদি প্রথম দিকে কেউ ব্যথা নিয়ে গেল বা মাঝামাঝি একটা সময় গেল, সেই সময় সাধারণত কি এমন গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশনস রয়েছে যার মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে না, কেসটা একেবারে ডেফিনেটলি এটা রিউমেটয়েড আর্থারাইটিস? আচ্ছা, প্রথম কথা তো রিউমেটয়েড আর্থ্রাইটিস যদি পেশেন্টের থাকে তাহলে আমাদের সিআরপি বেশি থাকবে, মানে ইনফ্ল্যামেটরি মার্কার্স যেগুলো ইএসআর, সিআরপি, এগুলো আমরা দেখতেই মানে ব্লাড রিপোর্টস করলেই দেখা যাবে যে ইএসআর, সিআরপি এলিভেটেড। দ্বিতীয় কথা যে রিউমেটয়েড আর্থ্রাইটিসের যেগুলো স্পেসিফিক মার্কার যেরকম আরএ ফ্যাক্টর এবং তার থেকেও মোর স্পেসিফিক হচ্ছে অ্যান্টি-সিসিপি, এই রিপোর্টসগুলো কিন্তু আমরা পজিটিভ পাবো। আচ্ছা, দেখবো যে আরএ ফ্যাক্টরটা অনেকটাই বেশি এবং অ্যান্টি-সিসিপিও কিন্তু অনেকটাই বেশি। তো অ্যান্টি-সিসিপি ইজ মোর স্পেসিফিক আর সেন্সিটিভ দেন রিউমেটয়েড আরএ ফ্যাক্টরটা অনেকেরই পজিটিভ থাকে, কিন্তু অ্যান্টি-সিসিপি পজিটিভ মানেই তাকে স্ট্যাম্প মানে অনেকটাই স্ট্যাম্প করে দেওয়া যায় যে ইট ইজ এ কেস অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। তো এই ব্লাড রিপোর্টসগুলো করে কিন্তু আমরা প্রিলিমিনারি একটা ধারণা আসতে পারি যে আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়েছে কিনা। সত্যি বলতে আলোচনাটা এতটাই গুরুত্বপূর্ণ, এত ইন্টারেস্টিং একটা জায়গায়, কিন্তু সময় তো সময়ের সাথে চলা এবং থামার একটা ব্যাপার থাকে। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। নমস্কার। চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন anti-aging treatments, laser therapy, unwanted hair reduction, chemical peels, hair fall solutions, skin polishing and brightening, pigmentation correction, skin tightening, tattoo removal, acne scar removal, warts and skin tag removal ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।